গুম অধ্যাদেশ বাতিল, সংসদে পাশ হলো আন্তর্জাতিক অপরাধ সংশোধনী বিল। আলাদা আইন নয়, ট্রাইব্যুনালেই সম্ভব বিচার। ঢাকার বাইরে থেকে হাম আক্রান্তদের রাজধানীমুখী চাপ, উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু। 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে। পাম্পে দীর্ঘ অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন। সংকটের জন্য মজুতদারদের দুষলেন মন্ত্রী, এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই, আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। সংবিধান সংস্কারে 11 দলের নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা। গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক ও হতাশ করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হলো। ট্রাইব্যুনালের সাথে একীভূত করে আইন পাশ হলো সংসদে। বিলটি পাশের পর আইনমন্ত্রী বলেন, যারা গুমের বিচার নিয়ে সন্দিহান তাদেরকে বিলটি পড়ে দেখা উচিত। বিলটি নিয়ে আপত্তি না থাকা সত্ত্বেও এসব কথা বলায় আইনমন্ত্রীকে সতর্ক করেন সংসদের স্পিকার। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব সংসদের শুরুতে আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের উপর। এরপরে আইন প্রণয়ন কার্যাবলী। মোহাম্মদ আসাদুজ্জামান মন্ত্রী, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট 2026 সংসদে উত্থাপন করেন। এ সময় কার্যবিধিতে না থাকলেও বিলটি নিয়ে কথা বলা দরকার বলে জানান আইনমন্ত্রী। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। পরে সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় নেতা আইন পাশের সময় গুম নিয়ে কথা বলাকে অনাহুত বলে উল্লেখ করেন। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। পরে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাননীয় আইনমন্ত্রী, এই সম্পর্কে তো কেউ আপত্তিও দেয় নেই। আপনি যে সর্বশেষ যে কথাটি বললেন, কোনো আপত্তি তো এই সংসদে কারো কাছ থেকে শুনি নেই আমরা। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের ব্যাপারে, গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। স্পিকার আইনমন্ত্রীকে বিল পাশের সময় তা নিয়ে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে যে আলোচনা হয়, ধন্যবাদ, আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ধন্যবাদ। এ ব্যাপারে কাটছেই না জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। 2 থেকে 3 লিটার তেল নিতে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন, সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। আর এ কারণেই আরও প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট।
সব পাম্প যদি একসাথে পাম্প তেল দেয় তাহলে এতটা ভিড় হয় না। সকাল থেকে দাঁড়াচ্ছি, এবার ওইখানে ম্যানেজ করতে হচ্ছে, সব মিলিয়ে কষ্ট হচ্ছে অনেক। 4টার সময় আইছি, এই প্রায় 70-80 টাকার পিছনে সিরিয়াল তেল নিতে পারতেছেন আমরা, এই যে 4টে থেকে শাহবাগ মোড়তে সিরিয়াল দিয়েছি। অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? আমি তাও আবার বুড়ে উঠছি। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এই মাসে আসছে আরও 2 লাখ টন জ্বালানি। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে এই তথ্য দেন তিনি। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন, ডিজেল আছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যেই আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অকটেন আছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল আছে 16,000 টন। 36,000 টন পেট্রোল আসবে এ মাসেই। জনাব শওকতুল ইসলাম, আপনি এই বিষয়ে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমন্বয়ের কথা চিন্তা করা হবে। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুদ, পাচার সহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারা দেশে 3 মে থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। তিনি আরও জানান, কৃষক কার্ডের জন্য 1,150 কোটি টাকা বাজেট বরাদ্দ রয়েছে। তিনি বলেন, দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত হবে। আমরা আজই একটা পাইলট শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুয়েলের জন্য একটা তৈরি হচ্ছে। মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন, সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা, যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টক নিয়ে আবার রেখে দিচ্ছে, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে এই মুহূর্তে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। প্রক্রিয়াগত অনিয়ম ব্যাপকভাবে ঘটেছিল, বিসিবি সংবিধানের লঙ্ঘন। প্রাপ্ত কমিটি দেখতে পায় যে এ তদন্তে শনাক্তকৃত কার্যক্রমগুলো বিসিবি সংবিধানের একাধিক ধারা লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে ব্যালটের গোপনীয়তা, প্রার্থীদের সমান সুযোগ এবং স্বাধীন নির্বাচনী প্রক্রিয়ার বিধান লঙ্ঘন। ধারা 3 থেকে অভিযোগ প্রাক্তন ক্রিকেটার ও অন্যান্য। অভিযোগ সূত্র জনাব কাজী মোহাম্মদ ইউসা এবং অন্যান্য প্রাক্তন ক্রিকেটার বা কাউন্সিলরদের পক্ষে। অভিযোগের তারিখ ছিল 10 মার্চ 2026। নমিনেশনের আগে বোর্ড সভা ডাকা হয়েছে কিনা। কমিটি দেখতে পায় যে বিসিবি বোর্ড অফ ডিরেক্টরসের 21তম বৈঠকে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়নের বিষয়টি নথিভুক্ত হয়েছিল এবং বোর্ডের পরিচালকরা জনাব আমিনুল ইসলাম বুলবুলকে অনুমতি দিয়েছিলেন যে তিনি নিজেই প্রাক্তন ক্রিকেটারদের মধ্য থেকে 10 জন কাউন্সিলর মনোনয়ন করতে পারেন। তবে অন্যান্য সাক্ষাৎকারকৃত পরিচালকরা তাদের বক্তব্যে এই দাবিটি অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে কমিটি বিসিবি সিইওকে বোর্ড বৈঠকের অডিও ভিডিও রেকর্ড সরবরাহ করতে অনুরোধ করেছিল, যা এখনও প্রদান করা হয়নি। এর বিপরীতে বিসিবি সিইও 4/4/2025 তারিখে একটি ইমেইলের মাধ্যমে বোর্ড সভার অডিও ভিডিও রেকর্ড সরবরাহের জন্য 3 থেকে 4 সপ্তাহ সময় চেয়েছিলেন, যা কমিটি অযৌক্তিক এবং অসহযোগী মনে করেছে। তাই কমিটি বিশ্বাস করে যে বিসিবি কমিটিকে অডিও ভিডিও রেকর্ড সরবরাহ করতে
ইচ্ছুক নয়। সুতরাং বোর্ড অনুমোদন প্রাপ্তির ক্ষেত্রে উত্থাপিত আপত্তি যথাযথ ভিত্তিসম্পন্ন। বিসিবি সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল কি তার ক্ষমতার বাইরে কাজ করেছিলেন? জনাব আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি, জনাব নিজামুদ্দিন চৌধুরী বিসিবি সিইও এবং অন্যান্য পরিচালকরা বিসিবি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কিত বিবৃতিতে সংঘর্ষপূর্ণ তথ্য প্রদান করেছেন। এছাড়াও কমিটি উক্ত বৈঠকের কোনো ভিডিও বা অডিও রেকর্ড পায়নি, যদিও বিসিবি কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হয়েছিল। অতএব অন্যান্য সাক্ষাৎকারকৃত পরিচালকদের বিবৃতির ভিত্তিতে কমিটি অনুমান করেছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুল প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে 10 জন কাউন্সিলর মনোনয়নের জন্য যথাযথভাবে অনুমোদিত ছিলেন না। এছাড়াও বিসিবি সংবিধানের আর্টিকেল 9.3.3 অনুযায়ী সভাপতি এককভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর মনোনয়নের ক্ষমতা রাখেন না। সুতরাং বিসিবি সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে তার ক্ষমতার বাইরে কাজ করেছেন। এটি সুস্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং বিসিবি সংবিধানের লঙ্ঘন। মনোনয়নের নির্বাচন প্রভাব। কমিটি দেখতে পেয়েছে যে জনাব আমিনুল ইসলাম বুলবুলের একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটার মনোনয়ন করা নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, কারণ তিনি ওই কাউন্সিলরদের কাছ থেকে সুবিধা লাভ করেছেন এবং সম্ভাব্যভাবে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছেন। নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজনীয়তা ছিল না, এটি বাতিল করে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে ভিন্ন মত দমনে গুমের অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। 5 আগস্টের পর গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিচারে আলাদা গুম অধ্যাদেশ প্রণয়ন করা হলেও সংসদে এটি হুবহু পাশ না করে সংশোধনের কথা বলছিল সরকার দল থেকে। তবে মঙ্গলবার গুম অধ্যাদেশ বাতিল করা হয়, সেই সাথে গুমকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয় সংসদে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। ট্রাইব্যুনাল আইনের সাথে গুমের বিষয়টি একীভূত করাকে যথার্থ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনাল আইনে গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, মানে গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দেয়া মায়ের ডাকের 101টি অভিযোগের বিষয়ে দ্রুত কাজ করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। এটা খুব সহজসাধ্য ইনভেস্টিগেশন না, একটু জটিল এবং অনেকগুলো গোপনীয় জিনিস আমাদেরকে ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসতে হবে, সময় সাপেক্ষ বিষয়। আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব এবং আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যায় 22 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি যে, এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটা আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো।
এ মামলায় সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 128 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 11 শিশুর। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 1 শিশু। নগরের বেসরকারি রয়্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 9 বছর বয়সী 1 শিশু। তার বাড়ি শেরপুরে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে তৃতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছে। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা এর মধ্যে হামে আক্রান্ত তাদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। হামের কারণে আপনার পাতলা পায়খানা, তারপরে গা জ্বর, কাশি সমস্যা হচ্ছে তার আমের জ্বর 103, 104, 102 এর মধ্যে থাকে। বাচ্চাকে সচেতনতার সহিত আপনি বাড়িতে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে না নিয়ে আসাটাই জরুরি বলে আমরা মনে করছি। হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ গড়াতে পারে এনক্যাফেলাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। চিকিৎসকরা বলছেন হাম আক্রান্ত হলে কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনের পরামর্শ চিকিৎসকদের। হাম উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক শিশু। তীব্র জ্বর, শরীরের র্যাশ ও চুলকানি, সর্দি কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। এদের কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ অন্যান্য রোগেও। ফুসফুসে চাপ কমাতে শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। গ্যাস দিচ্ছি ঠান্ডা কাশির জন্য। কাশিটা যতক্ষণ হাম থাকবে কাশি থাকবে। কোনো আশা দিছিল না যে বাঁচবো। অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর সারা মুখ গা হয়ে গেছিল, গলার ভিতরে গা হয়েছিল, নাকের ভিতরে গা হয়েছিল। সুই দিচ্ছে, তারপরে জ্বরের জন্য ওষুধ দিচ্ছে, পাতলা পায়খানার জন্য ওষুধ দিচ্ছে, তারপর অনেক পদের মেডিসিন দিচ্ছে আর কি। দেওয়া নেই যে বাচ্চা এখন একটু সুস্থ। 4টে দিছি আর 9 মাসের আর একটা দেয়। হামেরটা দেওয়া হয়নি? হ্যাঁ, হামেরটা দেওয়া হয়। 5 দিন পরে আর কি জ্বর, কাশি, হাম বাইরেছে, তারপরে হসপিটালে এসে পাতলা পায়খানা কমে না। কথা বলে জানা যায় রোগীদের অধিকাংশই হামের সম্পূর্ণ টিকা নেননি। এমন রোগী রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। জ্বর হয়তো ভালো হয়ে যেত, আবার 2 দিন ভালো থাকতো, আবার পাতলা পায়খানা হইতো। হওয়ার পরে 4 দিন যাওয়ার পরে অবস্থা হাম উঠে গেছে। হামেটা আমার চোখ মুখ ফুলে গেছিল, শরীরে অনেক জায়গায় ফুলে গেছে। এই যে এরকম ফুলে যাওয়ার পরে মনে করেন যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার পরীক্ষা করে বলছে এটা হাম। আর পুরো শরীর বইরা গেছিল, এখন একটু কমা ধরছে। আর টিকা দিয়েছেন? হামের টিকা দেওয়া হয় না, দিতে হবে। হামের 10 মাসের টিকা দেওয়া হয়েছে, এটা 15 মাসের টিকা দেওয়া, ওই টিকাটা দেওয়া হয়নি। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার হামের প্রাদুর্ভাব হলেও চিকিৎসকরা জানান শিশুদের প্রাণহানির কারণ ভিন্ন। মিজলস ভাইরাসে আক্রান্ত হবার পর কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে অবস্থাকে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ায় নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ বা এনক্যাফেলাইটিসের মতো জটিল অবস্থা হচ্ছে শিশুদের। যেহেতু তার হাম আক্রান্ত হয়ে তার ইমিউন সিস্টেমটাকে সে অনেক দুর্বল করে দিয়েছে, ফলে এই পরবর্তীতে এই বাচ্চাগুলো খুব দ্রুত গতিতে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কানের ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে জটিলতা গিয়ে আইসিইউতে বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবং শুধু তাই না, মিজলস আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর পর্যন্ত বলা হয়ে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এবং এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আমরা বলে থাকি। ডিএনসিসি কোভিড হাসপাতালে বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন 290 জন। হাসপাতালটিতে আইসিইউতে সংকটপূর্ণ অবস্থায় 48 শিশু। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সংসদ কোনো সিদ্ধান্তে না আসায় 11 দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলন করবে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও গণভোটকে উপেক্ষা করেছে বিএনপি। এটি জাতিকে হতবাক ও হতাশ করেছে। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি পাশ কাটিয়ে যাচ্ছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত 11 দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।
এ সময় তিনি আগামী বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির বিস্তারিত জানান। শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে 11 দলীয় ঐক্যের কর্মসূচি। আগামী 9 এপ্রিল রাজধানীর শাহবাগে বিকাল 5টায় 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে 5 কোটি মানুষ। এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারেন। সে সময় এখনো আছে। জুলাই আন্দোলনে লালবাগ থানায় দায়ের করা আশরাফুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ও আওয়ামী লীগ নেত্রী শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে তাকে 2 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, ফ্যাসিস্ট শাসনামলে সহযোগিতা করেছেন শিরিন শারমিন চৌধুরী এবং তিনি শেখ হাসিনার একজন অন্যতম সহযোগী ছিলেন। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতাকে হত্যা পরিকল্পনার সাথেও তিনি জড়িত। ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম, সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। তাদের দাবি দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের দাবি দরখাস্ত নাম মঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। শুভেচ্ছা সফরে ভারতে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বেলা 3:10 দিল্লিগামী এক ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রীর এই যাত্রা। দুপুরে মন্ত্রণালয়ে শুভেচ্ছা সফর নিয়ে এক বিবৃতি পড়ে শোনান মুখপাত্র মাহবুবুল আলম। এ সময় তিনি গণমাধ্যমে বলেন, সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে করার কথা রয়েছে। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের বৃদ্ধিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে বলেও জানান তিনি। অংশগ্রহণ করার উদ্দেশ্যে আজ 7 এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।